আজকে আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমরা 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। প্রথমে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পঞ্চম অধ্যায়টি ভালোভাবে একবার রিডিং পড়বে, তারপরে এই প্রশ্ন এবং উত্তরগুলোকে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নই পরীক্ষায় দিক তার উত্তর খুব সহজেই তোমরা লিখতে পারবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর জিওগ্রাফি সাবজেক্টের 5th চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়ের 2 নম্বর 3 নম্বর আর 5 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে থেকে চাইলে তোমরা পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কিছু 2 নম্বর মানের প্রশ্ন এবং তাদের উত্তর দেখবো এই অধ্যায়ের। এখানে আমরা টোটাল 60টি প্রশ্ন রেখেছি। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখো, প্রথমে রয়েছে তোমাদের ভারতের ভূ প্রকৃতি। এই যে ভারতের প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে প্রথম যে বিভাগটা রয়েছে ভারতের ভূ প্রকৃতি। তো এখান থেকে আমরা প্রথমে 2 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখবো। দেখো প্রথম হচ্ছে ভারতের দুটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লিখো। যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এরপর তো ভারতের দুটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। তো আমরা কি লিখছি দেখো, ভারতের দুটি জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে একটা ব্যারন যেটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব অবস্থিত, এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। আর 2 নম্বর হচ্ছে নারকোন্ডাম, এটা হচ্ছে এটি আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর দিকে অবস্থিত এবং সাধারণত এটিকে সুপ্ত আগ্নেয়গিরি হিসাবে ধরা হয়। 2 নম্বর ডেকান ট্রাপ কি? তো সুপ্রাচীনকালে দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম অংশে ফাটল দিয়ে লাভা নিঃসরণ ঘটে, সেই লাভায় ঠান্ডা হয়ে ব্যাসল্ট শিলা তৈরি হয়েছে। সিঁড়ির মতন ধাপযুক্ত এই লাভা গঠিত মালভূমিকে ডেকান ট্রাপ বলে, এটি কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টির প্রধান কারণ। এরপর মালনাদ ও ময়দান কি? তো প্রথমে লিখছি মালনাদ কর্ণাটক মালভূমির পশ্চিমের পাহাড়ি বন্ধুর ও উঁচু অংশকে মালনাদ বলা হয়, যার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। নেক্সট হচ্ছে ময়দান, মালনাদের পূর্ব দিকের ঢেউ খেলানো সমতল বা প্রায় সমতল অংশকে ময়দান বলা হয়, যার অর্থ হচ্ছে খোল মাঠ। এরপর খাদার ও ভাঙ্গার কাকে বলে? তো প্রথমে লিখছি খাদার। দেখো উত্তর ভারতের সমভূমিতে নদীর নবীন পলিমাটি দ্বারা গঠিত নিম্ন সমতল অঞ্চলকে খাদার বলে, যা খুবই উর্বর। আর ভাঙ্গার কি? প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অপেক্ষাকৃত উঁচু ভূমিকে ভাঙ্গার বলে, যা খাদারের চেয়ে কম উর্বর। এরপর ভাবর ও তরাই বলতে কি বোঝেন? তো ভাবর হচ্ছে হিমালয় থেকে নেমে আসা নদ নদীগুলি পর্বতের পাদদেশে নুড়ি কাকড় সঞ্চয় করে যে যে সচ্ছিদ্র ভূমি সৃষ্টি করেছেন, ঠিক আছে, সেটাই হচ্ছে ভাবর। এরপর তরাই কি না? ভাবরের দক্ষিণ দিকে নদীগুলি পুনরায় ভূপৃষ্ঠে ভেসে ওঠে জলাভূমি ও ঘন জঙ্গল সৃষ্টি করেছে, ঠিক আছে, সেটাই হচ্ছে তরাই। এরপর পশ্চিমঘাট পর্বতের অন্য দুটি নাম কি? তো পশ্চিমঘাট পর্বতমালার অন্য দুটি নাম হলো, একটা হচ্ছে সহ্যাদ্রি, উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর বিস্তৃত এই পর্বতমালাকে স্থানীয়ভাবে সহ্যাদ্রি বলা হয়। আর হচ্ছে গ্রেট এসকার্পমেন্ট, ওকে। পশ্চিম উপকূলের খাড়া ঢালের জন্য একে মহাভঙ্গুর পর্বত বলা হয়। এরপর হচ্ছে কারাওয়াস কি? তো আমরা উত্তর লিখছি কাশ্মীর হিমালয়ের ঝিলাম নদীর উপত্যকায় হিমবাহ ও হিমবাহ সৃষ্ট নদী দ্বারা বাহিত পলি কাঁকড় ও কাদা সঞ্চিত হয়ে যে সমতল ভূমি সৃষ্টি করেছে তাকে কারাওয়াস বলে, এটি জাফরান চাষের জন্য বিখ্যাত। এরপর দেখো দোয়াব কি? দোয়াব শব্দটি দুটি পার্সি শব্দ দো যার অর্থ দুই আর হচ্ছে আব যার অর্থ জল বা নদী, এই থেকে এসেছে আর কি। তো দুটি নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে দোয়াব বলা হয়। গঙ্গা ও যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলটি কৃষি ও জনবসতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, উপকূলের বালিয়াড়ি কি? তো উপকূলীয় অঞ্চলে সমুদ্রের দিক থেকে আসা বায়ুপ্রবাহ দ্বারা বাহিত বালি বা পলি সঞ্চিত হয়ে যে টিলা বা পাহাড়ের মতো নিম্ন ভূমিরূপ সৃষ্টি করে তাকে উপকূলীয় বালিয়াড়ি বলে, যেমন হচ্ছে ওড়িশার কোনার্ক বালিয়াড়ি। ভারতের কয়েকটি প্রধান পর্বত গ্রন্থির নাম লেখো। তো ভারতের প্রধান পর্বত গ্রন্থিগুলি হলো, 1 নম্বর হচ্ছে পামির গ্রন্থি, এটি মধ্য এশিয়া এবং ভারতের উত্তরে অবস্থিত। এখান থেকে কুয়েনলুন, হিন্দুকুশ, কারাকোরাম হিমালয় পর্বতমালাগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। আর হচ্ছে আরব সাগরের গ্রন্থি, যেমন হচ্ছে পশ্চিমঘাট ও বিন্ধ্য পর্বতের সংযোগস্থলে এটা অবস্থিত। ঠিক আছে, এরপরে দেখো ভারতের জল সম্পদ থেকে আমরা যে প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। তো প্রথম হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা, দুটি উদ্দেশ্য লিখতে হবে। তো ভারতের প্রধান দুটি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য হলো, 1 নম্বর হচ্ছে জলসেচ,
কৃষি জমিতে খাল খনন করে জল সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা, এটা হচ্ছে একটা বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, বাঁধ থেকে জল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা, এটা হচ্ছে একটি উদ্দেশ্য। 3 নম্বর বন্যা নিয়ন্ত্রণ, বাঁধের মাধ্যমে নদীর অতিরিক্ত জল ধরে রেখে বন্যা প্রতিরোধ করা, এটা হচ্ছে একটি বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। এরপর স্টার চিহ্ন যে প্রশ্ন সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে, ওকে। এরপর দেখো বৃষ্টির জল সংরক্ষণের দুটি পদ্ধতি লেখন। তো বৃষ্টির জল সংরক্ষণের দুটি প্রধান পদ্ধতি হলো 1 নম্বর ছাদের উপর সংরক্ষণ, বাড়ির ছাদ থেকে পাইপের মাধ্যমে জল ধরে রেখে জলাধার বা ভূগর্ভে প্রবেশ করানো, এটা হচ্ছে একটি বৃষ্টির জল সংরক্ষণের একটি উপায়। 2 নম্বর হচ্ছে ভৌম জল রিচার্জ, অগভীর কূপ বা গর্ত তৈরি করে বৃষ্টির জল সরাসরি ভূগর্ভের শিলাস্তরে প্রবেশ করানো, এটা হচ্ছে একটি বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি, ঠিক আছে, বা উপায়। পরের প্রশ্ন হচ্ছে উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদী অপেক্ষা কেন বেশি গুরুত্বপূর্ণ? তো উত্তর ভারতের নদীগুলি বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে, এদের নিত্যবহ নদী বলে। ফলে এই নদীগুলি নাব্য এবং সহজে জলসেচ ও পরিবহনে ব্যবহার করা যায়। দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় শুষ্ক হয়ে যায়। এরপর দেখো ভারতের সেচের প্রধান 3টি পদ্ধতির নাম লেখো। তো ভারতের সেচের প্রধান 3টি পদ্ধতি হলো, 1 নম্বর হচ্ছে কূপ ও নলকূপ সেচ, উত্তর ভারতের সমভূমিতে এটা প্রচলিত। 2 নম্বর হচ্ছে খাল বা নদী সেচ, এটা উত্তর ভারত এবং উপকূলীয় অঞ্চলে এই পদ্ধতি দেখা যায়। 3 নম্বর জলাশয় বা পুকুর সেচ, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে এটা প্রচলিত রয়েছে। এরপর হচ্ছে খাড়ি কাকে বলে? আমরা উত্তর লিখছি নদীর মোহনায় সমুদ্রের লবণাক্ত জল নদীর মিষ্টি জলের সঙ্গে মিশে গেলে যে সংকীর্ণ প্রবেশ পথ বা অর্ধবদ্ধ জলাশয় তৈরি হয় তাকে খাড়ি বলে। এটি জাহাজ চলাচল এবং মৎস্য চাষের জন্য গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে নর্মদা নদীর মোহনা। জলবিভাজিকা বলতে কি বোঝো? তো যে উচ্চভূমি বা পর্বতশ্রেণী দুটি বা তার বেশি নদী অববাহিকাকে বা নদী গোষ্ঠীকে একে অপরের থেকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। উদাহরণস্বরূপ বিন্ধ্য পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকার কাজ করে। এরপর দেখো কৃষিকাজে জলসেচের প্রয়োজনীয়তা কেন? তো কৃষিকাজে জলসেচের প্রয়োজনীয়তা হচ্ছে কি, 1 নম্বর অনিশ্চিত বৃষ্টিপাত, ভারতে বৃষ্টির পরিমাণ ও সময় অনিশ্চিত হওয়ায় নিশ্চিত ফলনের জন্য সেচের প্রয়োজন। 2 নম্বর হচ্ছে শুষ্ক অঞ্চলে চাষ, কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চাষের জন্য সেচ অপরিহার্য। 3 নম্বর জল নির্ভর ফসল, ধান বা আখের মতো ফসলের জন্য সেচ প্রয়োজন হয়। তো এই সমস্ত কারণে কিন্তু ভারতের কৃষিতে জলসেচ প্রয়োজন হয়। এরপর ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের দুটি সমস্যা লেখন। তো ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের দুটি সমস্যা হলো, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টার চিহ্ন দেওয়া নেই, তোমরা স্টার দিয়ে নেবে প্রশ্নটাকে, ঠিক আছে। দেখো ভৌম জলস্তরের অবনমন 1 নম্বর পয়েন্ট দিয়ে আমরা লিখছি, ক্রমাগত ব্যবহারের ফলে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে, ফলে কূপ ও নলকূপ শুকিয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটি ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের সমস্যা। 2 নম্বর হচ্ছে আর্সেনিক ও ফ্লুরাইড দূষণ, জলস্তর নেমে যাওয়ার ফলে কিছু অঞ্চলে আর্সেনিক ও ফ্লুরাইডের মতো বিষাক্ত পদার্থ জলে মিশে যাচ্ছে। এরপর হচ্ছে গঙ্গা নদীর 2টি উপনদী ও 2টি শাখা নদীর নাম লেখো। আমরা লিখছি দেখো গঙ্গা নদীর 2টি প্রথমে উপনদীর নাম লিখছি। 1 নম্বর হচ্ছে যমুনা, এটা হচ্ছে গঙ্গার ডান তীরের প্রধান উপনদী। 2 নম্বর হচ্ছে গোমতী, এটা গঙ্গার বাম তীরের প্রধান উপনদী। এরপর গঙ্গা নদীর শাখা নদীগুলোর নাম লিখছি আমরা। প্রথম হচ্ছে ভাগীরথী, হুগলি নামে পরিচিত হয়ে বঙ্গোপসাগর মিশেছে, এটা হচ্ছে একটি শাখা নদী। আর পদ্মা হচ্ছে আরেকটি শাখা নদী, এটা বাংলাদেশ সীমান্তে গঙ্গার একটি প্রধান শাখা পদ্মা। এরপর হচ্ছে ভারতের 2টি প্রধান আন্তর্জাতিক নদীর নাম লেখো। তো ভারতের প্রধান 2টি আন্তর্জাতিক নদী হলো ব্রহ্মপুত্র নদ, এর বেশিরভাগ অংশ ভারত ও বাংলাদেশের বাইরে অর্থাৎ তিব্বত দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর সিন্ধু নদ, এই নদী ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর জল বন্টন নিয়ে আন্তর্জাতিক চুক্তি আছে। এরপর আমরা ভারতের জলবায়ু সম্পর্কে জলবায়ুর উপর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নোত্তরগুলো দেখব। প্রথম হচ্ছে কালবৈশাখী কি? তো আমরা দেখো উত্তর লিখছি, গ্রীষ্মকালে অর্থাৎ মে মাসে পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দিনের বেলায় স্থানীয়ভাবে সৃষ্ট তীব্র পরিচলনজনিত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়কে কালবৈশাখী বলা হয়। এটি নর্থ ওয়েস্টার নামেও পরিচিত। এরপর দেখো 22 নম্বর দেখে, ভারতের
জলবায়ুর প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। তো ভারতের জলবায়ুর প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ফলে ভারতের 4টি প্রধান ঋতু যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত এগুলো স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। তো গ্রীষ্মের তীব্র দাবদাহের পর যখন জুন মাসের প্রথম সপ্তাহে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হঠাৎ করে কেরালার উপকূলে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু করে, তখন এই আকস্মিক ও তীব্র বৃষ্টিপাতের আগমনকে মৌসুমী বিস্ফোরণ বলে। এরপরে দেখো আশ্বিনের ঝড় কি। শরৎকালে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি স্থলভাগের দিকে অগ্রসর হয়। এই ঘূর্ণিবাদজনিত প্রবল ঝড় বৃষ্টিকে আশ্বিনের ঝড় বলে। এই ঝড় সাধারণত ধান বা অন্যান্য ফসলের ক্ষতি করে। এরপর দেখো পশ্চিমী ঝঞ্ঝা কি। আমরা এখানে উত্তর লিখছি, শীতকালে ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগরের উপর সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে এবং এখানে সামান্য বৃষ্টিপাত ও তুষারপাত ঘটায়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। এরপর বৃষ্টির ছায় অঞ্চল কি। তো পর্বতের যে ঢালে মৌসুমী বায়ু বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, তার বিপরীত দিকের ঢালে বায়ু শুষ্ক ও হালকা হয়ে নামে, ফলে এই অংশে বৃষ্টিপাত হয় না বললে চলে। পর্বতের এই স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে বৃষ্টির ছায় অঞ্চল বলে। নেক্সট, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন বলতে কি বোঝো। তো সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে যাওয়ায় উত্তর ভারতে উচ্চচাপের সৃষ্টি হয়। এর ফলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত থেকে ক্রমশ ফিরে যেতে শুরু করে। বায়ুর এই প্রত্যাবর্তনকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন বলা হয়। আম্র বৃষ্টি কি। তো গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে দক্ষিণ ভারতে অর্থাৎ বিশেষত কেরালা ও কর্ণাটকে যে স্থানীয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় তা আম পাকাতে সাহায্য করে। এই কারণে এই বৃষ্টিকে স্থানীয়ভাবে আম্র বৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার বলা হয়। এরপর দেখো এল নিনো কি। তো এল নিনো হলো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হচ্ছে খ্রিস্ট শিশু। প্রশান্ত মহাসাগরের পেরু উপকূলে যখন অস্বাভাবিকভাবে সমুদ্রের জল উষ্ণ হয়, এর প্রভাবে ভারতে মৌসুমী বায়ুর আগমন বিলম্বিত হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে। নেক্সট হচ্ছে উপকূলের জলবায়ু সমভাবাপন্ন কেন। তো উপকূলীয় অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন কারণ জলভাগের তাপ ধারণ ক্ষমতা বেশি, তাই সমুদ্র উপকূলের তাপমাত্রা সারা বছর খুব বেশি পরিবর্তিত হয় না। গ্রীষ্মকাল মৃদু গরম এবং শীতকাল মৃদু ঠান্ডা হয়। এরপর দেখো ভারতের অক্টোবর বিপ্লব কি। তো সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হয়, তখন উত্তর ভারত থেকে বায়ু ফিরে যাওয়ার ফলে আকাশ নির্মল থাকে। এই সময়ে তাপমাত্রা আবার সামান্য বৃদ্ধি পায় এবং আর্দ্রতার জন্য অসহ্য গরম অনুভূত হয়। একেই অক্টোবর বিপ্লব বলে। এরপর দেখো অত্যাধিক বৃষ্টিপাত যুক্ত দুটি অঞ্চলের নাম লেখো। তো ভারতের অত্যাধিক বৃষ্টিপাত যুক্ত দুটি অঞ্চল হলো, 1 নম্বর হচ্ছে মেঘালয় মালভূমি। এখানকার মৌসিনরাম ও চেরাপুঞ্জিতে বছরে 1000 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। আর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি বাধা পাওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় এখানে। পরের প্রশ্ন হচ্ছে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন কেন হয়। স্থলভাগ ও জলভাগের মধ্যে উষ্ণতার তারতম্যের কারণে বায়ুর চাপের পরিবর্তন হয়, ফলে গ্রীষ্মকালে নিম্নচাপ সৃষ্টি হয় সমুদ্র থেকে স্থলভাগের দিকে, যেটা মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এবং শীতকালে উচ্চচাপ সৃষ্টি হওয়ায় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়। পরের প্রশ্ন হচ্ছে ভারতের গ্রীষ্মকালীন ও শীতকালীন বায়ু প্রবাহের প্রধান নাম কি। তো ভারতের গ্রীষ্মকালীন ও শীতকালীন বায়ু প্রবাহের প্রধান নাম হচ্ছে 1 নম্বর গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যা ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ গ্রীষ্মকালীন যে বায়ু প্রবাহ তার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর 2 নম্বর হচ্ছে শীতকালীন, এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু নামে পরিচিত, যেটা হচ্ছে যা স্থলভাগ থেকে আসে ও শুষ্ক হয়। এরপর পরের প্রশ্ন দেখো 35 নম্বরে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে প্রধান পার্থক্য কী। তো আবহাওয়া কিনা একটি নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের দিন বা ঘন্টা, ঠিক আছে, সেই বায়ুমণ্ডলের একটি অবস্থা, স্বল্প সময়ের বায়ুমণ্ডলের একটি অবস্থা। আর জলবায়ু কি, এটি বিশাল অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা, ঠিক আছে। এরপর হচ্ছে ভারতের মৃত্তিকা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখছি। প্রথম প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। তো ল্যাটেরাইট মৃত্তিকার দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর লালচে রং ও লোহা।
এই মাটির প্রধান বৈশিষ্ট্য হলো লালচে রং, যা লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য হয়। 2 নম্বর হচ্ছে কঠিন প্রকৃতি, এটি ভিজে গেলে নরম হয় এবং শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে পলিমাটির দুটি বৈশিষ্ট্য লেখো। তো পলিমাটির দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর উচ্চ উর্বরতা। এই মাটি পটাশ, ফসফরাস ও চুন পর্যাপ্ত পরিমাণে থাকায় এই মাটিতে এটি অত্যন্ত উর্বর হয়। ওকে। 2 নম্বর হচ্ছে গঠন, এটি মূলত নদীবাহিত পলি, বালি ও কাদা দ্বারা গঠিত এবং খুব নরম ও প্রবেশ্য প্রকৃতির হয়। এরপর হচ্ছে রেগুর কি। তো রেগুর হলো এক প্রকার কৃষ্ণ মৃত্তিকা। এই মাটি দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্রাপ অঞ্চলের লাভা গঠিত ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে। এই মাটিতে তুলো চাষ ভালো হয় বলে একে কার্পাস মৃত্তিকা বলা হয়। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে দুটি পদ্ধতি লেখো। দেখো, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে দুটি প্রধান পদ্ধতি হলো 1 নম্বর হচ্ছে ফালি চাষ, পাহাড়ি ঢালে জমির ঢাল বরাবর শক্ত ঘাস বা গাছ চাষ করে জলের প্রবাহ বাধা দেওয়া, এটা হচ্ছে একটা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে ধাপ চাষ, পাহাড়ি ঢাল কেটে সিঁড়ির মতো ধাপ তৈরি করে চাষ করলে বৃষ্টির জলের গতি কমে যায়। এগুলো হচ্ছে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়। পরের প্রশ্ন, মৃত্তিকার স্তর বা হরাইজন কাকে বলে? তো ভূত্বকের উপরিভাগের মৃত্তিকা আড়াআড়িভাবে কাটলে বিভিন্ন রঙের গভীরতার ও গঠনের কতগুলি সমান্তরাল স্তর দেখা যায়। এদের প্রতিটি স্তরকে মৃত্তিকার স্তর বা হরাইজন বলা হয়। লবণাক্ত বা ক্ষারীয় মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। তো লবণাক্ত বা ক্ষারীয় মৃত্তিকার দুটি প্রধান বৈশিষ্ট্য হলো 1 নম্বর অধিক লবণ, এই মাটিতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম লবণের আধিক্য বেশি থাকে। 2 নম্বর কম উর্বরতা, এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উৎপাদনের অভাব থাকায় এটি কম উর্বর হয়। এরপর ভারতের মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি হলো 1 নম্বর বনসৃজন, ভূমিক্ষয় প্রবণ এলাকায় প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে গাছের শিকড় দ্বারা মাটিকে ধরে রাখা, এটা হচ্ছে একটি মৃত্তিকা সংরক্ষণের উপায়, অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 2 নম্বর আবদ্ধ বাঁধ নির্মাণ, ঢালু জমিতে বা নদী উপত্যকায় ছোট ছোট আবদ্ধ বাঁধ নির্মাণ করে জলপ্রবাহের গতি কমানো যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু মৃত্তিকা সংরক্ষণ করা যায়। এরপরে প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের দুটি প্রধান কারণ লেখো। মৃত্তিকা ক্ষয়ের দুটি প্রধান কারণ হলো 1 নম্বর অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে গাছ কেটে ফেলা। নির্বিচারে গাছ কাটার ফলে গাছের শিকড় মাটিকে ধরে রাখতে না পারায় সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায় মাটি আর কি। এরপর ত্রুটিপূর্ণ চাষাবাদ, পাহাড়ি ঢাল বরাবর চাষ করলে বৃষ্টির জল দ্রুত প্রবাহিত হয় এবং মাটির উপরের স্তরকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এরপর ভারতের দুটি গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদের নাম লিখুন। ভারতের দুটি গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ হচ্ছে, একটা সর্পগন্ধা, এর শিকড় উচ্চ রক্তচাপের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আর 2 নম্বর হচ্ছে তুলসী, এর পাতা ও বীজ ঠান্ডা লাগা, কাশি এবং অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এরপর পটসল মৃত্তিকা কাকে বলে? পটসল মৃত্তিকা হলো শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্ট এক প্রকার অম্লধর্মী মাটি। এই মাটিতে বৃষ্টির জল উপরের স্তর থেকে লবণ ধুয়ে নিচের স্তরে নিয়ে যাওয়ায় উপরের স্তর ধূসর বর্ণের হয়ে যায়। এরপর আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই অংশ থেকে প্রশ্নগুলো দেখো। প্রথম হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তো ম্যানগ্রোভ অরণ্যের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর শ্বাসমূল, এই উদ্ভিদের শিকড় মাটির ওপরে উঠে আসে এবং বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। 2 নম্বর জরায়ুজ অঙ্কুরোদ্গম, বীজের অঙ্কুরোদ্গম মূল গাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আগেই শুরু হয়ে যায়। এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য। এরপর ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর ঘন ও বহুস্তরীয়, এই বনভূমিগুলি এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। গাছগুলি বিভিন্ন উচ্চতায় বেড়ে ওঠায় অরণ্যটি বহুস্তরীয় হয়। নেক্সট, পাতা ঝরার সময়, এই অরণ্যের গাছগুলি সারা বছর ধরে ভিন্ন ভিন্ন সময়ে পাতা ঝরায়, তাই অরণ্যটিকে চিরহরিৎ দেখায়। এরপর স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? তো মানুষের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই প্রকৃতিতে যে উদ্ভিদ সমূহ জন্মায়, বৃদ্ধি পায় এবং সময়ের সাথে সাথে নিজেদের পরিবেশের সাথে মানিয়ে নেয়, তাদের স্বাভাবিক উদ্ভিদ বলা হয়। যেমন হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ গাছ, হিমালয়ের দেবদারু গাছ, এগুলো।
পরের প্রশ্ন, চিরহরিত অরণ্য ও পর্ণমোচী অরণ্যের মধ্যে একটি পার্থক্য লেখো। তো দেখো, এটা হচ্ছে চিরহরিত অরণ্য, এটা পর্ণমোচী অরণ্য। তো প্রথম পার্থক্য কি, 1 নম্বর দিয়ে লিখছি পাতা ঝরার সময়। এই অরণ্যের গাছগুলি সারা বছর ধরে ভিন্ন ভিন্ন সময়ে পাতা ঝরায়, তাই বনভূমি চিরসবুজ হয়। আর ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য গাছগুলি কি হয়, বছরের একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট ঋতুতে বা শুষ্ক ঋতুতে, তো শীতের সময় আর কি, একসঙ্গে পাতা ঝরিয়ে দেয়। আর 2 নম্বর, বৃষ্টিপাতের প্রয়োজনীয়তা। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটারের বেশি হওয়া আবশ্যক। আর এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত 100 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে থাকে। এই হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য আর পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য। এরপর সামাজিক বনসৃজন কি, দেশের বনজ সম্পদের উপর চাপ কমাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কৃষি জমি, রাস্তার ধার সহ অন্যান্য অব্যবহৃত জমিতে, যেগুলো ব্যবহার করা হয় না যে সমস্ত জমি, সেই সমস্ত জমিতে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে গাছ লাগানো ও পরিচর্যা করার প্রক্রিয়াকে সামাজিক বনসৃজন বলে। এরপর মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তো মরু অঞ্চলের উদ্ভিদের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর, কাণ্ডের রূপান্তর। জলের অপচয় রোধের জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয় এবং মাংসল কাণ্ড জল সঞ্চয় করে রাখে। 2 নম্বর, শিকড়ের বিস্তার। গাছগুলির শিকড় মাটির গভীরে প্রবেশ করে ভূগর্ভস্থ জল সংগ্রহ করে। ওকে, এগুলো হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। এবার ম্যানগ্রোভ উদ্ভিদকে হ্যালোফাইট বলা হয় কেন? তো ম্যানগ্রোভ উদ্ভিদ মূলত লবণাক্ত ও কর্দমাক্ত উপকূলীয় অঞ্চলে জন্মায়। এই গাছগুলি তাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া পরিচালনার জন্য মাটি থেকে অতিরিক্ত লবণ গ্রহণ করে। লবণাক্ত পরিবেশে জন্ম নেওয়ার এই বিশেষ ক্ষমতার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদকে হ্যালোফাইট বলা হয়। পরের প্রশ্ন দেখো, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের 2টি গুরুত্বপূর্ণ গাছের নাম লেখো। তো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের 2টি গুরুত্বপূর্ণ গাছ হলো, 1 নম্বর, শাল। এর কাঠ খুব শক্ত, যা আসবাবপত্র ও রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয়। 2 নম্বর, সেগুন। এটি অন্যতম মূল্যবান কাঠ, যা নৌকা ও জাহাজ নির্মাণ এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। এরপর স্বাভাবিক উদ্ভিদ সংরক্ষণের 2টি গুরুত্ব লেখুন। তো স্বাভাবিক উদ্ভিদ সংরক্ষণের 2টি গুরুত্ব হলো, 1 নম্বর, পরিবেশের ভারসাম্য। বনভূমি পরিবেশের তাপমাত্রা ও জলবায়ুর ভারসাম্য রক্ষা করে এবং বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শোষণ করে। 2 নম্বর হচ্ছে জৈব বৈচিত্র্য। অরণ্য বিভিন্ন ধরনের জীবজন্তুর আশ্রয়স্থল এবং জৈব বৈচিত্র্য রক্ষা করে। পরের প্রশ্ন হচ্ছে, পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখুন। তো পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, শঙ্কু আকৃতি। অধিক তুষারপাত ও শীতল বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য গাছগুলি শঙ্কু ও পিরামিডের মতো আকার ধারণ করে, যেমন হচ্ছে পাইন, ফার, এগুলো। 2 নম্বর, দীর্ঘ ও সরল কাণ্ড। এই গাছগুলির কাণ্ড দীর্ঘ, সরল এবং শক্ত কাঠযুক্ত হয়। এরপর চিরহরিত অরণ্যের কাঠ অর্থনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ কেন? তো চিরহরিত অরণ্যের কাঠ অর্থনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে, 1 নম্বর, অরণ্যের ঘনত্ব। এই বনভূমিগুলি খুব ঘন হওয়ায় গাছ কাটা এবং কাঠ পরিবহন করা কঠিন। 2 নম্বর হচ্ছে বিভিন্ন প্রজাতির মিশ্রণ। এখানে বিভিন্ন প্রজাতির গাছ একসঙ্গে থাকে বলে নির্দিষ্ট ধরনের কাঠ সংগ্রহ করা কঠিন হয়। এরপর দেখো, ক্রান্তীয় চিরহরিত অরণ্য ভারতের কোথায় দেখা যায়? তো ক্রান্তীয় চিরহরিত অরণ্য ভারতের সাধারণত সেই অঞ্চলে দেখা যায় যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটার এর বেশি থাকে, প্রধানত পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, সেখানেই এই ধরনের গাছ দেখা যায়। এরপর ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত। এটি পরিবেশ এবং বনসৃজন সংক্রান্ত গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষাদানের জন্য একটি প্রখ্যাত প্রতিষ্ঠান। এরপর হচ্ছে বন মহোৎসব কি? তো কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনসৃজনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহকে বন মহোৎসব হিসাবে পালন করা হয়। এই সময়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, বনাঞ্চল সংরক্ষণের দুটি প্রধান পদ্ধতি কি?
তো বনাঞ্চল সংরক্ষণের দুটি প্রধান পদ্ধতি হলো 1 নম্বর নিবিড় বনসৃজন, কৃষি জমি ও অব্যবহৃত জমিতে প্রচুর পরিমাণে গাছ লাগানো। 2 নম্বর হচ্ছে পশুপালন নিয়ন্ত্রণ, বনভূমি থেকে পশু চারণ নিয়ন্ত্রণ করে ছোট গাছগুলোকে বৃদ্ধি নিশ্চিত করা। এগুলো হচ্ছে বনাঞ্চল সংরক্ষণের উপায় আর কি, ঠিক আছে। তো এরপর দেখো আমরা পঞ্চম অধ্যায় থেকে আবার 3 নম্বর মানের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখবো। এখানে আমরা টোটাল 30টি প্রশ্ন রেখেছি, ঠিক আছে, খুবই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নগুলো দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথমে আমরা ভারতের ভূ প্রকৃতি সেখান থেকে প্রশ্ন দেখব। তো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে 3টি পার্থক্য লিখতে হবে। তো দেখো এটা হচ্ছে পূর্ব উপকূল, এটা পশ্চিম উপকূল। 1 নম্বর পার্থক্য হচ্ছে অবস্থান ও সীমানা এই অনুসারে। তো এই উপকূল ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগর তীরে অবস্থিত, যেটা পূর্ব উপকূল সেটা। আর এই পশ্চিম উপকূল হচ্ছে ভারতের পশ্চিম দিকে আরব সাগরের তীরে অবস্থিত। উপকূলের প্রকৃতি কীরকম? এটি প্রকৃতিতে প্রশস্ত, নিম্ন এবং সমতল। এখানে বহু নদী বদ্বীপ সৃষ্টি হয়েছে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী এইগুলো। আর এটি প্রকৃতিতে সংকীর্ণ, উঁচু এবং কিছুটা পাথুরে। এখানে কোনো বড় বদ্বীপ দেখা যায় না। এরপরে হচ্ছে নদী মোহনার হিসাবে এদের পার্থক্য। তো এখানে নদীগুলি সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার সময় বদ্বীপ সৃষ্টি করে, আর এখানে নদীগুলি সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার সময় খাঁড়ি ও মোহনা সৃষ্টি করে। পরের প্রশ্ন, উত্তর ভারতের সমভূমি সৃষ্টির কারণগুলি লেখো। তো উত্তর ভারতের সমভূমি সৃষ্টির প্রধান কারণগুলি হলো 1 নম্বর তেথিস সাগরের পলি। সুদূর অতীতে হিমালয় পর্বত সৃষ্টির সময় তেথিস সাগরের একটি বিস্তীর্ণ অংশ অবশিষ্ট ছিল, যা ধীরে ধীরে হিমালয় এবং অন্যান্য নদী দ্বারা বাহিত পলি দ্বারা ভরাট হয়েছে। এরপর দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে নদীর সঞ্চয় কাজ। গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র এবং তাদের অসংখ্য উপনদী দ্বারা বাহিত বিশাল পলিরাশি দীর্ঘকাল ধরে সঞ্চিত হয়ে এই বিস্তীর্ণ সমভূমিটি সৃষ্টি করেছে। 3 নম্বর নবীন ভূভাগ। এটি ভূ বিজ্ঞানগত দিক থেকে একটি নবীনতম ভূভাগ এবং এর বিশাল স্তরগুলি এখনও সঞ্চয় ও ভাঁজ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে উত্তর ভারতের সমভূমি সৃষ্টির কারণ। এরপর হচ্ছে ভাবর ও তরাই অঞ্চলের মধ্যে 3টি পার্থক্য লেখো। যেটা ভাবর অঞ্চল, তরাই অঞ্চল। 1 নম্বর হচ্ছে এদের অবস্থান অনুসারে এদের পার্থক্য। তো এই ভাবর অঞ্চলটা হিমালয় পর্বতের পাদদেশে সর্বাপেক্ষা কাছে বা একেবারে ঢালের নিচে অবস্থিত সংকীর্ণ পটি, আর এটি ভাবর অঞ্চলের ঠিক দক্ষিণে অবস্থিত একটি অপেক্ষাকৃত চওড়া পটি। পরের পার্থক্য লিখছে দেখো, ভূমির প্রকৃতি অনুসারে এই অঞ্চলটি বড় শিলাখণ্ড, নুড়ি বা বালি দ্বারা গঠিত, মাটি অত্যন্ত ছিদ্রযুক্ত বা সচ্ছিদ্র। এরপর হচ্ছে এই অঞ্চলটি অর্থাৎ তরাই অঞ্চলটি সূক্ষ্ম পলি, কাদা এবং বালি দ্বারা গঠিত, এই মাটি অপেক্ষাকৃত কম ছিদ্রযুক্ত। এরপর জলপ্রবাহের অবস্থা। এখানে শিলাখণ্ডের ফাঁকে নদীগুলি মাটির নিচে অন্তর্হিত হয়ে যায়, তাই নদী প্রবাহ পৃষ্ঠের ওপর দেখা যায় না এখানে। এবার দেখো তরাই অঞ্চলের ক্ষেত্রে কি হয় না, এখানে মাটির নিচের জল পুনরায় উপরে উঠে আসে বলে স্থানটি স্যাঁতসেঁতে ও নদী প্রধান, ফলে জলাভূমি ও ঘন জঙ্গল দেখা যায়। এরপর পরের প্রশ্ন, পূর্ব উপকূল ও পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে 3টি পার্থক্য লিখতে হবে। এটা পূর্ব হিমালয়, এটা পশ্চিম হিমালয়। 1 নম্বর পার্থক্য হচ্ছে এদের অবস্থান ও বিস্তার অনুসারে এটি তুলনামূলকভাবে সংকীর্ণ এবং সিকিম, ভুটান ও অরুণাচল প্রদেশে বিস্তৃত। আর পশ্চিম হিমালয় এটি তুলনামূলকভাবে প্রশস্ত এবং জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ইত্যাদি অঞ্চলে বিস্তৃত। 2 নম্বর হচ্ছে এদের উচ্চতা এবং প্রকৃতি অনুসারে পার্থক্য। এই অঞ্চলের গড় উচ্চতা বেশি এবং পর্বতশৃঙ্গগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্ট, যেমন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর পশ্চিম হিমালয়ের ক্ষেত্রে কি হয়, এই অঞ্চলের গড় উচ্চতা পূর্ব হিমালয়ের তুলনায় কিছুটা কম, পর্বতশৃঙ্গগুলি অপেক্ষাকৃত বিচ্ছিন্ন। এরপর বৃষ্টিপাত ও বনভূমি, এর উপর এদের পার্থক্যটা দেখো। বঙ্গোপসাগর থেকে আসা মৌসুমী বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়, ফলে ঘন চিরহরিত ও বৃষ্টিবহুল অরণ্য দেখা যায়। আর পশ্চিম হিমালয় কি হয়, এখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয়, এই অঞ্চলে পর্ণমোচী বা সরলপরিগীয় বনভূমি দেখা যায়। নেক্সট হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। তো দাক্ষিণাত্য মালভূমির 3টি প্রধান বৈশিষ্ট্য হলো 1 নম্বর প্রাচীন গঠন। এটি ভারতের প্রাচীনতম ভূখণ্ড এবং প্রধানত প্রাচীন গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। এর পশ্চিম অংশে ডেকান ট্রাপ বা ব্যাসল্ট শিলা দেখা যায়। এরপর আকৃতি ও
ঢাল মালভূমিটি দেখতে ত্রিকোণাকার এবং এর গড় ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে। এই ঢাল অনুসরণ করে অধিকাংশ নদী যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এরপর বিভাগ, এই মালভূমির প্রধান দুটি অংশ হলো পশ্চিমে পশ্চিমঘাট এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। এই দুটি পর্বতমালা দক্ষিণে নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। এগুলো আমরা লিখলাম দাক্ষিণাত্য মালভূমির বৈশিষ্ট্য। এরপর পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য এখানে লিখতে বলা হচ্ছে। তো দেখো, এটা পশ্চিমঘাট পর্বতমালা, এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে অবস্থান ও বিস্তার অনুসারে। এটি ভারতের পশ্চিম উপকূলের সমান্তরালে একটানা বিস্তৃত একটি পর্বতশ্রেণী। এটি একটি বিচ্ছিন্নহীন পর্বত। আর দেখো, পূর্বঘাট পর্বতমালা এটা ভারতের পূর্ব উপকূলের সমান্তরালে বিস্তৃত একটি পর্বতশ্রেণী। এটি নদীর দ্বারা বিচ্ছিন্ন পর্বত। আর 2 নম্বর হচ্ছে উচ্চতা অনুসারে পার্থক্য। এর গড় উচ্চতা পূর্বঘাট পর্বতমালার তুলনায় অনেক বেশি, প্রায় 900 থেকে 1600 মিটার। আর এর গড় উচ্চতা পশ্চিমঘাট পর্বতমালার তুলনায় অনেক কম, ঠিক আছে, প্রায় 600 মিটারের মতো। গিরিপথ, যেহেতু এটি একটানা পর্বত, তাই এখানে উপকূলের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ যেমন হচ্ছে ফলঘাট, ভোরঘাট, পালঘাট এগুলো দেখা যায়। আর পূর্বঘাট পর্বতমালার ক্ষেত্রে কী হয়, যেহেতু এটি নদীর দ্বারা বিচ্ছিন্ন, তাই এখানে গিরিপথের সংখ্যা কম এবং যোগাযোগের সমস্যা ততটা প্রকট নয়। এরপর ভারতের জলসম্পদ, সেখান থেকে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। দেখো, প্রথম হচ্ছে ভৌম জলের অতিরিক্ত ব্যবহারে 3টি কুফল লেখো। তো ভৌম জলের অতিরিক্ত ব্যবহার 3টি কুফল হচ্ছে 1 নম্বর জলস্তর অবনমন। তো ক্রমাগত ব্যবহারের ফলে ভূগর্ভস্থ জলের স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যায়, ফলে অনেক অগভীর নলকূপ ও কুয়ো শুকিয়ে যায়। এরপর আর্সেনিক ও ফ্লোরাইড দূষণ, জলস্তর নিচে নেমে যাওয়ায় শিলাস্তরের মধ্যে থাকা আর্সেনিক ও ফ্লোরাইড জলে মিশে যায়, যা মানুষের স্বাস্থ্য ও চাষের জমিতে বিষক্রিয়া ঘটায়। এরপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট, মৃত্তিকা লবণাক্ততা। সেচের জন্য অতিরিক্ত ভূগর্ভস্থ জল ব্যবহার করলে বাষ্পীভবনের মাধ্যমে মাটির উপরের স্তরে লবণ জমা হয়, যা মাটিকে ক্ষারীয় করে তোলে। এগুলো হচ্ছে ভৌম জল অতিরিক্ত ব্যবহারের কুফল। এরপর বৃষ্টির জল সংরক্ষণের 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। তো বৃষ্টির জল সংরক্ষণের 3টি প্রধান পদ্ধতি হলো 1 নম্বর ছাদের উপর সংরক্ষণ। বাড়ি বা ভবনের ছাদে পড়া জল পাইপের মাধ্যমে সংগ্রহ করে ফিল্টার ট্যাঙ্কে সঞ্চয় করা বা সরাসরি ভূগর্ভে প্রবেশ করানো, এটা একটা সংরক্ষণ। 2 নম্বর হচ্ছে পুকুর বা বাঁধ নির্মাণ। ছোট বাঁধ, পুকুর বা জলাশয় তৈরি করে বৃষ্টির জল ধরে রাখা এবং চাষের কাজে ব্যবহার করা বা ভূগর্ভে প্রবেশ করানো, এগুলো হচ্ছে একটি সংরক্ষণ বৃষ্টির জলের। ওকে, এরপর 3 নম্বর হচ্ছে ভৌম জল রিচার্জ। অগভীর কূপ বা গর্ত তৈরি করে বৃষ্টির জল সরাসরি ভূগর্ভের জলস্তরে প্রবেশ করিয়ে ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়ানো, এগুলো হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণের উপায়। এরপর দেখো, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। এটা হচ্ছে উত্তর ভারতের নদী, এটা দক্ষিণ ভারতের নদী। 1 নম্বর পার্থক্য, উৎসের প্রকৃতি। এই নদীগুলি প্রধানত হিমবাহ গলার জলে পুষ্ট, যেমন হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, তাই এগুলি নিত্যবাহ। আর দক্ষিণ ভারতের নদীগুলি কি না, এই নদীগুলি প্রধানত বৃষ্টির জলে পুষ্ট, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাই এগুলি অনিত্যবাহ বা সাময়িক। এরপর নদীর দৈর্ঘ্য, এই নদীগুলি অর্থাৎ উত্তর ভারতের নদীগুলির দৈর্ঘ্য অনেক বেশি হয়, এরা সমভূমির উপর দিয়ে বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়েছে। আর এই যে দক্ষিণ ভারতের নদী, এই নদীগুলির দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম হয়। এরপর নদী উপত্যকা, এই নদী উপত্যকাগুলি বিস্তৃত ও অগভীর এবং নদীগুলি নবীন অবস্থায় রয়েছে, এদের সঞ্চয় কাজ বেশি। তারপর হচ্ছে দেখো, দক্ষিণ ভারতের নদীর ক্ষেত্রে এই নদী উপত্যকাগুলি সংকীর্ণ ও কম গভীর, এই নদীগুলি প্রাচীন অবস্থায় রয়েছে, এদের ক্ষয় কাজ বেশি। নেক্সট, জলবিভাজিকার 3টি গুরুত্ব লেখো। তো জলবিভাজিকার 3টি প্রধান গুরুত্ব হচ্ছে 1 নম্বর নদী অববাহিকা পৃথকীকরণ। জলবিভাজিকা 2 বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে এবং বিভিন্ন দিকে জলের স্বাভাবিক গতিপথকে নিয়ন্ত্রণ করে। এরপর ভৌম জল বৃদ্ধি, 2 নম্বর পয়েন্ট। জলবিভাজিকা সংলগ্ন অঞ্চলে বৃষ্টির জল মাটির নিচে প্রবেশ করে ভৌম জলের স্তর বৃদ্ধি করতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরে, সেচ ও কৃষি। জলবিভাজিকার মাধ্যমে একটি নির্দিষ্ট নদী অববাহিকার জল সম্পদকে সহজে চিহ্নিত করা যায় এবং
জল সংরক্ষণের মাধ্যমে তা সেচ ও কৃষিকাজে ব্যবহার করা যায়। ঠিক আছে, এরপর দেখো 11 নম্বরে বহুমুখী নদী পরিকল্পনার 3টি প্রধান উদ্দেশ্য লেখো। তো বহুমুখী নদী পরিকল্পনার 3টি প্রধান উদ্দেশ্য হলো 1 নম্বর বন্যা নিয়ন্ত্রণ, বর্ষাকালে নদীর অতিরিক্ত জল বাঁধের মাধ্যমে সঞ্চয় করে রেখে নদী উপত্যকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। 2 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, বাঁধের উঁচু অংশ থেকে জল নিচে ফেলে পরিবেশ বান্ধব উপায়ে সস্তা জলবিদ্যুৎ উৎপাদন করা। 3 নম্বর হচ্ছে জলসেচ ও মৎস্য চাষ। ওকে, সঞ্চিত জল খাল বা নালার মাধ্যমে কৃষি জমিতে সেচের জন্য সরবরাহ করা এবং জলাধারে মৎস্য চাষের ব্যবস্থা করা। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ু থেকে আমরা প্রশ্ন দেখব। তো প্রথম হচ্ছে ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের 3টি প্রভাব লেখো। তো ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের 3টি প্রভাব হলো 1 নম্বর শীতল বায়ুর প্রবেশে বাধা, শীতকালে মধ্য এশিয়া থেকে আগত অতি শীতল বাতাসকে হিমালয় পর্বত ভারতে প্রবেশে বাধা দেওয়ায় উত্তর ভারত তীব্র শীতের হাত থেকে রক্ষা পায়। 2 নম্বর বৃষ্টিপাত, গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ে বাধা পেয়ে উত্তর ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এরপর ক্রান্তীয় বৈশিষ্ট্য, তো হিমালয় ভারতের উত্তরে একটি প্রাকৃতিক প্রাচীর হিসাবে কাজ করায় ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও উপক্রান্তীয় জলবায়ুর বৈশিষ্ট্য লাভ করে। এগুলো হচ্ছে ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব। ঠিক আছে, এরপর দেখো মৌসুমী বায়ু ভারতে প্রবেশে বিলম্বিত হলে তার 3টি প্রভাব লেখো। তো মৌসুমী বায়ু ভারতে প্রবেশে বিলম্বিত হলে তার 3টি প্রধান প্রভাব হলো, বিলম্বিত মানে দেরিতে যদি মৌসুমী বায়ু প্রবেশ করে ভারতবর্ষে তাহলে যে প্রভাবগুলো হয় ভারতে পরে আর কি, যে প্রভাবগুলো সেগুলো হচ্ছে 1 নম্বর কৃষির ক্ষতি, সময় মতো বৃষ্টি না হওয়ায় ধান পাট তুলো ইত্যাদির মতো বর্ষা নির্ভর ফসলের চাষ ব্যাহত হয় এবং ফলন কমে যায়। 2 নম্বর খরা পরিস্থিতি, বৃষ্টিপাতের অভাবে ভারতের বিভিন্ন অংশে খরা পরিস্থিতি দেখা দিতে পারে এবং জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। এরপর জলের অভাব, জলাশয় খাল এবং নদীগুলিতে জলের পরিমাণ কমে যাওয়ায় জলসেচ ও পানীয় জলের তীব্র সংকট সৃষ্টি হয়। ওকে, তো এইগুলো হচ্ছে ভারতের মৌসুমী বায়ু ভারতে যদি দেরিতে প্রবেশ করে তাহলে যে প্রভাবগুলো পড়ে ভারতের জলবায়ুতে সেগুলো আমরা লিখলাম। এরপরের প্রশ্ন, বৃষ্টিছাই অঞ্চল সৃষ্টির 3টি কারণ ব্যাখ্যা করো। তো বৃষ্টিছাই অঞ্চল সৃষ্টির 3টি কারণ হলো, 1 নম্বর ভারতের বাতাসের গতিপথ, সমুদ্র থেকে আসা আর্দ্র জলবায়ু যেমন হচ্ছে মৌসুমী বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে পর্বতের যে ঢালে বৃষ্টি ঘটায় তার বিপরীত দিকে বাতাস পৌঁছায় না। 2 নম্বর হচ্ছে শুষ্ক ও হালকা বায়ু, পর্বতের যে ঢালে বৃষ্টি হয় তার বিপরীত ঢালে বায়ু যখন পৌঁছায় তখন তা শুষ্ক ও উষ্ণ হয়ে যায়, তাই শুষ্ক বায়ু বৃষ্টিপাত ঘটাতে অক্ষম হয়। 3 নম্বর উষ্ণতার পরিবর্তন, তো পর্বতের বিপরীতে যাওয়ার সময় বাতাস উচ্চচাপের কারণে উষ্ণ হয় এবং তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়, ফলে বৃষ্টিপাত কমে যায়। উদাহরণ যেমন হচ্ছে পুনের বৃষ্টিছাই অঞ্চল। তো বৃষ্টিছাই অঞ্চল সৃষ্টির এগুলো হচ্ছে কারণ। এরপর কালবৈশাখী ও আম্রবৃষ্টির মধ্যে 3টি পার্থক্য লেখো। তো কালবৈশাখী আর আম্রবৃষ্টির মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম হচ্ছে প্রকৃতির ধরন, এটি একটি স্থানীয় ক্ষণস্থায়ী ও তীব্র ঘূর্ণিঝড়, এর সঙ্গে প্রবল বজ্র বিদ্যুৎ ঝড়ো বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত হয়। আর এটি একটি স্থানীয় হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত, এর সঙ্গে বজ্রপাত ও ঝড়ো বাতাস থাকলেও কালবৈশাখীর মতো তীব্র হয় না। 2 নম্বর প্রভাব ও উপকারিতা, এর প্রধান প্রভাব হলো ক্ষয়ক্ষতি করা, তবে গ্রীষ্মের উষ্ণতা কমায়। আর এই যে আম্রবৃষ্টি, এই বৃষ্টি ফসল উৎপাদনের সহায়ক, বিশেষত আম কফি এবং চা চাষের জন্য এটি খুবই উপকারী। এরপর 3 নম্বর হচ্ছে প্রধান বিস্তার, এটি প্রধানত পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের পূর্বাংশে বেশি দেখা যায়। আর আম্রবৃষ্টি হচ্ছে এটি প্রধানত দক্ষিণ ভারতে বিশেষ করে কেরালা ও কর্ণাটকের উপকূলে বেশি দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ুর উপর সমুদ্রের 3টি প্রভাব লেখো। তো ভারতের জলবায়ুর উপর সমুদ্রের 3টি প্রভাব হলো, 1 নম্বর মৌসুমী বায়ু, ভারত মহাসাগর উপর সৃষ্টি
সৃষ্ট উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্যের কারণেই ভারতে মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন ঘটে। 2 নম্বর সমভাবাপন্ন জলবায়ু, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলভাগের তাপমাত্রা ক্ষমতা বেশি হওয়ায় তাপমাত্রার পার্থক্য কম হয়, ফলে জলবায়ু সমভাবাপন্ন হয়। 3 নম্বর উপকূলীয় বৃষ্টি, বঙ্গোপসাগর ও আরব সাগরের জলীয় বাষ্পবাহী বায়ু ভারতে প্রবেশ করে উপকূলীয় অঞ্চলে বায়ুর প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এগুলো হচ্ছে ভারতের জলবায়ুর ওপর সমুদ্রের যে প্রভাব, সেগুলো তিনটি প্রভাব লিখলাম। এবার প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর 3টি প্রভাব লেখো। তো প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর 3টি প্রধান প্রভাব হলো, এক নম্বর হচ্ছে বৃষ্টিপাত। এই বায়ু মূলত শুষ্ক হলেও বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে এবং বিশেষত তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এরপর আশ্বিনের ঝড়, এই বায়ুর প্রত্যাবর্তনের সময় বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়, যা প্রায়শই প্রবল ঘূর্ণিঝড় বা আশ্বিনের ঝড়ের সৃষ্টি করে। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। এই বায়ুর প্রভাবে শরৎকালে উত্তর ভারতের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। একে অক্টোবর হিট বা কার্তিকের গরম বলা হয়। নেক্সট দেখবো পরের প্রশ্ন আমরা, পশ্চিমী ঝঞ্ঝার 3টি গুরুত্ব লেখো। তো পশ্চিমী ঝঞ্ঝার 3টি গুরুত্ব হলো, 1 নম্বর শীতকালীন বৃষ্টি, এর প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের মতো উত্তর পশ্চিম ভারতে শীতকালে সামান্য বৃষ্টিপাত হয়। 2 নম্বর রবি শস্যের উপকার, এই বৃষ্টিপাত গম, যব সহ অন্যান্য রবি শস্য চাষের জন্য অত্যন্ত উপকারী। এরপর 3 নম্বর তুষারপাত, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের উচ্চ পর্বত অঞ্চলে এর প্রভাবে তুষারপাত হয়। এগুলো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার যে গুরুত্ব, আমরা সেগুলো লিখলাম। এরপর হচ্ছে ভারতের মৃত্তিকার উপর থেকে প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, পলিমাটির 3টি বৈশিষ্ট্য লেখো। তো পলিমাটির বৈশিষ্ট্যগুলি কি? পলিমাটির 3টি প্রধান বৈশিষ্ট্য হলো, দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ উর্বরতা। এই মাটিতে পটাশ, ফসফরাস, চুন পর্যাপ্ত পরিমাণে থাকায় এটি অত্যন্ত উর্বর হয় এবং ধান, গম, পাট ইত্যাদির চাষের জন্য এটা আদর্শ এই মৃত্তিকা। এরপর হচ্ছে গঠন, এটি নদীবাহিত পলি, বালি ও কাদা দ্বারা গঠিত এবং এটি নরম ও প্রবেশ্য প্রকৃতির হয়। 3 নম্বর হচ্ছে এর বিস্তার আর কি। এটি উত্তর ভারতের সুবিস্তীর্ণ সমভূমি এবং পূর্ব ও পশ্চিম উপকূলের নদীর বদ্বীপ অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত। তো পলিমাটির এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। তো মৃত্তিকা ক্ষয়ের 3টি প্রধান কারণ হচ্ছে, 1 নম্বর অতিরিক্ত বৃক্ষচ্ছেদন ও বনভূমির ধ্বংস। নির্বিচারে গাছ কেটে ফেলার ফলে গাছের শিকড় মাটিকে ধরে রাখতে পারে না, ফলে বৃষ্টির জল ও বাতাস দ্বারা মাটির উপরিভাগ সহজে ধুয়ে যায় বা উপড়ে যায়। ঠিক আছে। এরপর 2 নম্বর ত্রুটিপূর্ণ চাষাবাদ, পাহাড়ি ঢালে ঢাল বরাবর লাঙল দিয়ে চাষ করলে জলপ্রবাহের গতি বাড়ে এবং মাটির উপরের স্তরকে ভাসিয়ে নিয়ে যায়। যেমন ঝুম চাষ অর্থাৎ স্থানান্তর কৃষি, এর ফলেও ভূমিক্ষয় হয়। আর 3 নম্বর অতিরিক্ত পশুচারণ, চারণভূমিতে অতিরিক্ত পশুচারণ করলে ঘাসের শিকড়গুলি দুর্বল হয়ে যায়, ফলে মাটির উপরের স্তর আলগা হয়ে পড়ে এবং বায়ু ও জল দ্বারা সহজে ক্ষয়প্রাপ্ত হয়। তো এগুলো হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ। পরের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। তো মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি হলো, 1 নম্বর হচ্ছে ধাপ চাষ, পাহাড়ি ঢালে সিঁড়ির মতো ধাপ তৈরি করে চাষ করলে বৃষ্টির জলের গতি কমে যায় এবং মাটির ক্ষয় রোধ করা যায়। 2 নম্বর হচ্ছে ফালি চাষ, পাহাড়ি ঢালে জমির ঢাল বরাবর শক্ত ঘাস বা গাছ এবং তার মাঝে ফসল চাষ করলে বায়ু ও জলের প্রবাহ বাধা পায়, ফলে মাটির ক্ষয় কমে। ওকে। 3 নম্বর হচ্ছে আশ্রয় বলয় সৃষ্টি। দেখো মরুবাই প্রায় অঞ্চলে বা ফসলের ক্ষেতের চারপাশে লম্বা গাছ ও ঝোপের সারি তৈরি করলে বায়ুর গতি কমে যায় এবং মৃত্তিকার ক্ষয় রোধ করা যায়। এগুলো হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের উপায় বা মৃত্তিকা ক্ষয় রোধের উপায়। এরপরের প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটির 3টি বৈশিষ্ট্য লেখো। তো কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটির 3টি প্রধান বৈশিষ্ট্য হলো, 1 নম্বর উৎপত্তি, এটি দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্রাপ অঞ্চলের লাভা গঠিত ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়েছে। 2 নম্বর জল ধারণ ক্ষমতা, এই মাটিতে অতিরিক্ত কাদা থাকায় এর জল ধারণ ক্ষমতা খুব বেশি, ভিজে গেলে কাদার মতো ও শুকিয়ে গেলে এতে ফাটল দেখা যায়। এরপর
3 নম্বর ফসল, এই মাটি তুলো চাষের জন্য আদর্শ বলে একে কার্পাস মৃত্তিকাও বলা হয়। নেক্সট প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার 3টি বৈশিষ্ট্য লেখো। তো ল্যাটেরাইট মৃত্তিকার 3টি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লালচে রং ও লোহা। এই মাটির প্রধান বৈশিষ্ট্য হলো লালচে রং বা লৌহ অক্সাইড ও অ্যালুমিনিয়ামের উপস্থিতির জন্য এটা লালচে রঙের হয় আর কি। এরপর কঠিন প্রকৃতি, এটি ভিজে গেলে নরম ও শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়ে যায়, তাই বাড়ি নির্মাণের জন্য এটি উপযুক্ত। 3 নম্বর উৎপত্তি, এটি মূলত অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে অতিরিক্ত ধৌত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। এই মাটিতে কাজু বাদাম চাষ ভালো হয়। এরপর আমরা দেখব ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর প্রশ্ন এবং উত্তর। প্রথম হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। তো ম্যানগ্রোভ অরণ্যের 3টি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর শ্বাসমূল, এই উদ্ভিদের শিকড় মাটির উপরে উঠে আসে এবং বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, যা তাদের নোনা ও কর্দমাক্ত মাটিতে বাঁচতে সাহায্য করে। এরপর 2 নম্বর জরায়ুজ অঙ্কুরোদ্গম, এই গাছের ফল মূল গাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আগেই অঙ্কুরিত হয়ে যায়, যা তাদের লবণাক্ত জলে জন্মাতে সাহায্য করে। এরপর 3 নম্বর হচ্ছে ঠেস মূল, এদের প্রধান মূলগুলি দুর্বল হওয়ায় গাছকে ধরে রাখার জন্য প্রধান কাণ্ডের গোড়া থেকে এক প্রকার ঠেস দেওয়া শিকড় বের হয়, এদেরকে ঠেস মূল বলা হয়। পরের প্রশ্ন, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য ও পর্ণমোচী অরণ্যের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো, এটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য, এটা ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। তো প্রথম 1 নম্বর পার্থক্য লিখছি বৃষ্টিপাতের পরিমাণ। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য, ঠিক আছে, এই অরণ্যগুলি গড়ে 200 সেন্টিমিটারের বেশি বার্ষিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়। আর এই অরণ্যগুলি অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী যে অরণ্য, এই অরণ্যগুলি গড়ে 100 থেকে 200 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়। গাছের প্রকৃতি কেমন, না এই অরণ্যের গাছগুলি সারা বছর সবুজ থাকে এবং এদের পাতা ঝরে না। আর এই অরণ্যের গাছগুলি গ্রীষ্মের শুষ্ক ঋতুতে পাতা ঝরিয়ে ফেলে। 3 নম্বর হচ্ছে প্রধান বৃক্ষগুলি হলো মেহগনি, আবলুস, রোজউড ও আয়রনউড ইত্যাদি। এগুলি সাধারণত কাঠ হিসাবে খুব শক্ত হয়, ঠিক আছে, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে। আর ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এখানকার প্রধান বৃক্ষগুলি হলো শাল, সেগুন, চন্দন এবং বাঁশ ইত্যাদি। এগুলি অর্থনৈতিকভাবে বেশি মূল্যবান। এরপরের প্রশ্ন হচ্ছে সামাজিক বনসৃজন ও কৃষিজ বনসৃজন এর মধ্যে পার্থক্য লেখো। তো সামাজিক বনসৃজন আর এটা হচ্ছে কৃষি বনসৃজন। তো 1 নম্বর পার্থক্য দেখো, মূল উদ্দেশ্য সমাজের দরিদ্র ও গ্রামীণ মানুষের জ্বালানি কাঠ, পশুখাদ্য ও ছোট বনজ দ্রব্যের চাহিদা মেটানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা হচ্ছে এই সামাজিক বনসৃজনের উদ্দেশ্য। আর কৃষিজ বনসৃজনের উদ্দেশ্য কিনা, কৃষকদের জমিতে ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে কাঠ ও অন্যান্য বনজ দ্রব্যের জন্য গাছ লাগানো হয়, অর্থাৎ কৃষি ও বনসৃজন একসাথে করা হয়। এরপর 2 নম্বর হচ্ছে ব্যবহৃত জমি, সরকারি পতিত জমি, রেলপথ বা রাস্তার ধার, খালের পাড়, গ্রাম পঞ্চায়েত বা অন্যান্য সরকারি মালিকানার জমি এই কাজে ব্যবহৃত হয়। আর এখানে দেখো কৃষিজ বনসৃজন, এখানে কি হয় না, এই কাজে মূলত ব্যক্তিগত কৃষি জমি বা কৃষকদের নিজস্ব মালিকানার জমিতে বৃক্ষরোপণ করা হয়। এরপর 3 নম্বর অর্থনৈতিক দিক, এটি সরাসরি আর্থিক লাভজনক নয়, মূলত সামাজিক, পরিবেশগত ও অবাণিজ্যিক উদ্দেশ্যেই করা হয়। আর এটি সরাসরি আর্থিক লাভজনক, কৃষকের আয় বৃদ্ধি করাই এর অন্যতম লক্ষ্য। এরপর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ সংরক্ষণের 3টি গুরুত্ব লেখো। তো স্বাভাবিক উদ্ভিদ সংরক্ষণের 3টি গুরুত্ব দেখো, স্বাভাবিক উদ্ভিদ সংরক্ষণের 3টি প্রধান গুরুত্ব হলো 1 নম্বর পরিবেশের ভারসাম্য, বনভূমি পরিবেশে তাপমাত্রা ও জলবায়ুর ভারসাম্য রক্ষা করে, বৃষ্টির জলকে ধরে রেখে ভৌমজলের পরিমাণ বাড়ায়। ওকে, তো পরিবেশের ভারসাম্য রক্ষা করে স্বাভাবিক উদ্ভিদ। আর 2 নম্বর হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ, গাছের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রেখে ভূমি ক্ষয় রোধ করে এবং ভূমির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে জৈব বৈচিত্র্য, তো অরণ্য বিভিন্ন ধরনের বন্য প্রাণী, পাখি ও কীট পতঙ্গের আশ্রয়স্থল, এটি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল বজায় রেখে জৈব বৈচিত্র্য রক্ষা করে। তো এগুলো হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ সংরক্ষণের গুরুত্ব, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। তো ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যের 3টি বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর বৃষ্টিপাত, এই অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে থাকে। পাতা ঝরা, গ্রীষ্মকাল আসার আগেই এখানকার গাছপালা দীর্ঘ সময়ের জন্য পাতা ঝরিয়ে দেয়, আর্দ্র পর্ণমোচীর চেয়ে বেশি দিন, ঠিক আছে। এরপর হচ্ছে গাছের ঘনত্ব, অরণ্যগুলি অপেক্ষাকৃত কম ঘন হয় এবং গাছগুলির উচ্চতাও কম।
যেমন হচ্ছে বাবলা, পলাশ, শিশু এগুলো। পরের প্রশ্ন, ভারতের অরণ্য থেকে প্রাপ্ত 3টি অর্থনৈতিক ও 3টি অপ্রত্যক্ষ গুরুত্ব লেখো। তো ভারতের অরণ্য থেকে প্রাপ্ত যে গুরুত্ব অর্থাৎ অরণ্যের যে গুরুত্ব সেটা আমরা লিখছি। প্রথমে অর্থনৈতিক গুরুত্ব কি অরণ্যের? 1 নম্বর কাঠ ও বনজ সম্পদ, নির্মাণ, আসবাবপত্র, জ্বালানি এবং কাগজ শিল্পের জন্য কাঁচামাল যেমন হচ্ছে শাল, সেগুন এগুলো হচ্ছে সরবরাহ করে কি বনজ সম্পদ, ঠিক আছে। এরপর হচ্ছে গৌণ বনজ সম্পদ, মধু, মোম, রজন, ভেষজ উদ্ভিদ যেমন হচ্ছে ঔষধি গাছ এবং বাঁশের মতো সম্পদ পাওয়া যায় বনভূমি থেকে। 3 নম্বর পর্যটন, অরণ্য ও জাতীয় উদ্যানগুলি পর্যটন শিল্পের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধি করে। এরপর হচ্ছে অপ্রত্যক্ষ গুরুত্ব কি বনভূমির? তো দেখো, পরিবেশের ভারসাম্য, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন সরবরাহ করে, অর্থাৎ অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য সেটা অরণ্য কিন্তু বজায় রাখে, ঠিক আছে। আর কি করে? বৃষ্টিপাত, অরণ্যের বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প তৈরি হয় যা বৃষ্টিপাতকে ত্বরান্বিত করে, অর্থাৎ বৃষ্টিপাত ঘটাতেও কিন্তু সাহায্য করে কি বনভূমি, ঠিক আছে। এগুলো হচ্ছে অপ্রত্যক্ষ গুরুত্ব। 3 নম্বর হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ, গাছের শিকড় মাটিকে ধরে রেখে ভূমিক্ষয় রোধ করে। এরপর 30 নম্বর প্রশ্ন হচ্ছে পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখন। তো পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের তিনটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর শঙ্কু আকৃতি, অধিক বৃষ্টিপাত ও অধিক তুষারপাত ও শীতল বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য 1500 থেকে 2500 মিটার উচ্চতার মধ্যে গাছগুলি শঙ্কু বা পিরামিডের মতো আকার ধারণ করে, যেমন হচ্ছে পাইন, ফার এইগুলো। এরপর হচ্ছে ত্বরায়ন, উচ্চতার তারতম্য অনুযায়ী উদ্ভিদের প্রজাতি ও ঘনত্ব পরিবর্তিত হয় যা উদ্ভিদের ত্বরায়ন বা উদ্ভিদের ত্বরায়ন সৃষ্টি করে, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বর লম্বা ও সরল কাণ্ড, এই গাছগুলির কাণ্ড দীর্ঘ, সরল এবং শক্ত কাঠ যুক্ত হয় যা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তো এরপরের প্রশ্ন দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? তো গঙ্গা অ্যাকশন প্ল্যান হলো 1985 সালে ভারত সরকার কর্তৃক গৃহীত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার প্রধান উদ্দেশ্য ছিল গঙ্গা নদীকে দূষণ মুক্ত করা। এটি দেশের প্রথম প্রধান নদী পুনরুদ্ধার কর্মসূচি হিসাবে শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে লক্ষ্য, নদীর জলে মিশে যাওয়া শিল্প বর্জ্য ও পৌর এলাকার নিকাশি জলের দূষণ হ্রাস করা। নেক্সট হচ্ছে পদ্ধতি, নদীর তীরে একাধিক পয় নিষ্কাশন পরিশোধন কেন্দ্র স্থাপন করা এবং দূষণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া। নেক্সট হচ্ছে গুরুত্ব, এই কর্মসূচির মাধ্যমে নদীর জলের গুণমান উন্নত করে তা স্নান ও অন্যান্য ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা করা হয়েছিল। এটি পরবর্তীকালে জাতীয় নদী সংরক্ষণ পরিকল্পনার পথ তৈরি করে। এরপর সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কী কী? তো 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে জ্বালানি কাঠ ও পশুখাদ্য সরবরাহ, গ্রামীণ এলাকায় জ্বালানি কাঠ, গবাদি পশুর খাদ্য যেমন হচ্ছে ঘাস এবং অন্যান্য ক্ষুদ্র বনজ সম্পদ যেমন হচ্ছে ফল, পাতা এগুলো সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষের চাহিদা মেটানো হচ্ছে এই সামাজিক বনসৃজনের একটা উদ্দেশ্য। 2 নম্বর পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ু দূষণ হ্রাস এবং মাটির ক্ষয় রোধ করে সামগ্রিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা। 3 নম্বর কর্মসংস্থান ও আয় বৃদ্ধি, স্থানীয় পতিত জমি, রাস্তা ও রেলপথের ধারে বৃক্ষরোপণ করে ভূমিহীন কৃষক ও গ্রামীণ দরিদ্র মানুষের জন্য অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি করা এবং তাদের আয় বৃদ্ধি করা। এগুলো হচ্ছে সামাজিক বনসৃজনের উদ্দেশ্য। এরপর আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের 5 নম্বর মানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেগুলো দেখবো। এখানে আমরা 13টি প্রশ্ন রেখেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের সেগুলো। প্রথম হচ্ছে আমরা প্রথমে ভারতের ভূ প্রকৃতি থেকে প্রশ্ন এবং উত্তর দেখব। 1 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের বিশাল সমভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো উত্তর ভারতের সমভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর বিস্তৃতি ও গঠন, এটি প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এটি প্রধানত সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এবং তাদের উপনদীগুলি দ্বারা বাহিত নবীন পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। এরপর 2 নম্বর সমতল প্রকৃতি, এই সমভূমি প্রায় সমতল এবং এর ঢাল খুবই কম, প্রায় 15 সেন্টিমিটার প্রতি কিলোমিটার। এই কারণে নদীগুলি এখানে প্রায়শই গতিপথ পরিবর্তন করে। 3 নম্বর হচ্ছে আঞ্চলিক বিভাগ, ভূমির ঢাল ও প্রকৃতির ভিত্তিতে এই সমভূমিকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়। ভাবর হচ্ছে তরাই, তারপরে ভাঙ্গর এবং খাদার, এগুলো হচ্ছে
এই অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর পয়েন্টে লিখছি দোয়াব অঞ্চল। দুটি নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে দোয়াব অঞ্চল বলে। পাঞ্জাবের 5টি দোয়াব এবং গঙ্গা, যমুনা দোয়াব এবং সমভূমির উর্বরতাকে এই সমভূমির উর্বরতাকে আরও বৃদ্ধি করেছে। 5 নম্বর অর্থনৈতিক গুরুত্ব। উর্বর পলিমাটি এবং জলের পর্যাপ্ততার কারণে এই অঞ্চলটি কৃষিকাজ, বিশেষত ধান, গম, ঠিক আছে, ও ঘন জনবসতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা লিখলাম উত্তর ভারতের বিশাল যে সমভূমি তার ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেইগুলো। এরপরের প্রশ্ন, ভারতের উপকূল, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা ভারতের পূর্ব উপকূল, এটা পশ্চিম উপকূল। 1 নম্বর পার্থক্যের অবস্থান অনুসারে এটি ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগর তীরে অবস্থিত, আর এটি অর্থাৎ পশ্চিম উপকূল এটা ভারতের পশ্চিম দিকে আরব সাগর অবস্থিত। 2 নম্বর হচ্ছে উপকূলের প্রকৃতি। এই উপকূলটি সাধারণত প্রশস্ত, নিম্ন এবং সমতল প্রকৃতির, আর এই উপকূলটি সাধারণত সংকীর্ণ, উচ্চ এবং কিছুটা পাথুরে প্রকৃতির। 3 নম্বর নদী ও ভূমিরূপ। এই উপকূল বহু নদীর বদ্বীপ দ্বারা গঠিত, যেমন হচ্ছে নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা এগুলো। আর এই উপকূল অর্থাৎ পশ্চিম উপকূলে নদীগুলি বদ্বীপের পরিবর্তে খাড়ি বা মোহনা সৃষ্টি করে। 4 নম্বর পার্থক্য হচ্ছে হ্রদ বা জলাশয়। এখানে বড় আকারের উপহ্রদ বা লেগুন দেখা যায়, যেমন উদাহরণ হচ্ছে চিল্কা হ্রদ। আর এখানে উপহ্রদগুলি স্থানীয়ভাবে কয়াল নামে পরিচিত, যেমন হচ্ছে ভেম্বানাদ হ্রদ। আর 5 নম্বর হচ্ছে বন্দর। এখানে প্রাকৃতিক পোতাশ্রয়ের সংখ্যা কম হওয়ায় বেশিরভাগই কৃত্রিম বন্দর দেখা যায়, যেমন চেন্নাই, হলদিয়ায়। আর এখানে অনেক প্রাকৃতিক পোতাশ্রয় দেখা যায়, যেমন মুম্বাই, কান্ডালা, ওকে, মারমাগাঁও এগুলো। 3 নম্বর হচ্ছে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তো ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক বা নির্ধারকগুলি হলো 1 নম্বর হচ্ছে অক্ষাংশ। কর্কট ক্রান্তি রেখা, যেটা হচ্ছে 23°30' উত্তর ভারতের প্রায় মাঝখান দিয়ে যাওয়ার ফলে এর দক্ষিণে উষ্ণ ক্রান্তীয় এবং উত্তরে উপক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। 2 নম্বর হচ্ছে হিমালয় পর্বতের প্রভাব। হিমালয় পর্বত মধ্য এশিয়া থেকে আগত অতি শীতল সাইবেরিয়া বায়ু ভারতে প্রবেশে বাধা দেওয়ায় শীতকালে তীব্র ঠান্ডা কমে যায়। এটি মৌসুমী বায়ুকে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটায়, ঠিক আছে, এই হিমালয় পর্বতমালা। এরপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট করছে মৌসুমী বায়ু। ভারতের জলবায়ু প্রধানত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এই বায়ুর আগমন ও প্রত্যাগমনের ফলেই ভারতে 4টি ঋতু সুস্পষ্টভাবে অনুভূত হয়। নেক্সট হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন, যেমন মুম্বাই, কিন্তু সমুদ্র দূরবর্তী অঞ্চলে জলবায়ু দূরত্ব কিন্তু সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ু চরম ভাবাপন্ন হয়, যেমন হচ্ছে দিল্লি। এবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। সমুদ্র সমতল থেকে উপরে উঠলে উষ্ণতা প্রতি 1000 মিটারে 6.4°C হারে কমে, তাই পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল হয়। তো এইগুলো হচ্ছে দেখো ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক, সেগুলো আমরা লিখলাম কোন কোন জিনিসগুলো ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে আর কি, ঠিক আছে। অক্ষাংশ, হিমালয় পর্বতের প্রভাব, মৌসুমী বায়ু, সমুদ্র থেকে গড় দূরত্ব, উচ্চতা, এই জিনিসগুলো ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করে। ভারতের জলবায়ু ও অর্থনীতিতে মৌসুমী বায়ুর গুরুত্ব বা প্রভাবগুলি হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর ঋতু বৈচিত্র্য সৃষ্টি। মৌসুমী বায়ুর আগমন, যেমন হচ্ছে বর্ষাকাল, এবং প্রত্যাগমনের, যেমন শরৎকাল, ঠিক আছে, এর উপর নির্ভর করেই ভারতের গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত, এই 4টি প্রধান ঋতু সুস্পষ্টভাবে অনুভূত হয়। এরপর 2 নম্বর কৃষিতে প্রভাব। ভারতের কৃষিকাজ প্রধানত মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল। ধান, পাট, তুলো ইত্যাদি খারিফ শস্য চাষের জন্য মৌসুমী বায়ু অত্যাবশ্যক। এই কারণে মৌসুমী বায়ুকে ভারতে কৃষির প্রাণ বলা হয়। 3 নম্বর হচ্ছে জলসম্পদ বৃদ্ধি। মৌসুমী বায়ুর প্রভাবে হওয়া বৃষ্টিপাত ভারতের নদী, হ্রদ ও জলাশয়গুলিতে জল সরবরাহ করে এবং ভৌমজলের স্তর বৃদ্ধিতে সাহায্য করে। এটি সেচ ও পানীয় জলের উৎস। 4 নম্বর হচ্ছে অর্থনীতিতে প্রভাব। যেহেতু ভারতের অর্থনীতিতে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মৌসুমী বায়ুর আগমন ও বৃষ্টিপাতের পরিমাণের উপর দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন প্রভাবিত হয়। 5 নম্বর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর আগমনে বৃষ্টিপাতের ফলে উত্তর ভারতের তীব্র উষ্ণতা কিছুটা প্রশমিত হয় এবং আবহাওয়া অপেক্ষাকৃত আরামদায়ক হয়।
এরপর হচ্ছে 5 নম্বর বৃষ্টিপাত, তাপমাত্রা ও বায়ু প্রবাহের ভিত্তিতে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, বৃষ্টিপাত, তাপমাত্রা ও জলবায়ুর ভিত্তিতে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে মৌসুমী প্রকৃতির জলবায়ু। ভারতের জলবায়ু ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এবং মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই একে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। 2 নম্বর অসম বৃষ্টিপাত। ভারতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ও সময় অত্যন্ত অনিশ্চিত ও অসম। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেমন হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম এবং শুষ্কতম অঞ্চল রাজস্থানের থর মরুভূমি, রাজস্থানের থর উভয়ই ভারতে দেখা যায়। 3 নম্বর হচ্ছে তাপমাত্রার বৈচিত্র্য। অক্ষাংশ ও সমুদ্র থেকে দূরত্বের কারণে ভারতের তাপমাত্রা সর্বত্র সমান নয়। দক্ষিণের উপকূলীয় অঞ্চলের উষ্ণতা প্রায় একই থাকলেও উত্তর ভারতের তাপমাত্রার চরম বৈচিত্র্য দেখা যায়, ঠিক আছে, যেমন গ্রীষ্মে প্রচণ্ড গরম এবং শীতে প্রচণ্ড ঠান্ডা। এরপর হচ্ছে ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর প্রভাবের কারণে ভারতের 4টি ঋতু যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত এগুলো সুস্পষ্টভাবে অনুভূত হয়। আর 5 নম্বর হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। ভারতের জলবায়ুতে বিভিন্ন স্থানীয় বায়ু প্রবাহের প্রভাব দেখা যায় এবং যেমন হচ্ছে গ্রীষ্মকালে কালবৈশাখী, আম্রবৃষ্টি এবং শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা এগুলো। তো নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জলসম্পদ। সেখান থেকে আমরা প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের জলসেচের প্রয়োজনীয়তা কেন? ভারতের 3টি প্রধান সেচ পদ্ধতির নাম লিখুন। তো ভারতীয় কৃষিকাজে জলসেচের প্রয়োজনীয়তা এবং প্রধান যে সেচ পদ্ধতিগুলি হচ্ছে নিম্নরূপ। প্রথমে আমরা লিখছি কি জলসেচের প্রয়োজনীয়তা। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাতের অনিশ্চয়তা। ভারতে বৃষ্টির পরিমাণ ও সময় অনিশ্চিত, অর্থাৎ কোন সময় বৃষ্টিপাত আসে কোন সময় যায় সেটা কোনো ঠিক ঠিকানা নেই। তো নিশ্চিত ফলন পেতে এবং শুষ্ক মরশুমে চাষের জন্য সেচ অপরিহার্য। 2 নম্বর বৃষ্টির অসম বন্টন। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও দাক্ষিণাত্যের বৃষ্টির ছাই অঞ্চলের মতো কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চাষাবাদের জন্য সেচ অপরিহার্য। এরপর 3 নম্বর উচ্চ ফলনশীল বীজ। বর্তমানে ব্যবহৃত উচ্চ ফলনশীল বীজের জন্য নির্দিষ্ট পরিমাণে জলের পরিমিত যোগান প্রয়োজন। 4 নম্বর, এরপর আমরা পয়েন্টটা লিখছি, পরের যে এখানে প্রশ্নের উত্তর সেটা লিখছি। প্রধান সেচ পদ্ধতি। ভারতের যে সমস্ত প্রধান সেচ পদ্ধতি রয়েছে সেগুলো আমরা লিখছি। দেখো, প্রথম হচ্ছে কূপ ও নলকূপ সেচ। উত্তর ভারতের সমভূমি অঞ্চল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গুজরাটে এই পদ্ধতি প্রচলিত, অর্থাৎ এই পদ্ধতিতে কূপ ও নলকূপ পদ্ধতিতে সেচ করা হয় আর কি এই সমস্ত রাজ্যে। এরপর 2 নম্বর খাল বা নদী সেচ। উত্তর ভারতের নদী প্রধান অঞ্চল এবং উপকূলীয় সমভূমিতে এই পদ্ধতিতে জলসেচ করা হয়। 3 নম্বর হচ্ছে জলাশয় বা পুকুর সেচ। প্রধানত দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের দক্ষিণ শিলাযুক্ত অঞ্চলে এই পদ্ধতি প্রচলিত আর কি। পরের প্রশ্ন হচ্ছে উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদী অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ কেন? তো উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদী অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণগুলি হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে নিত্যবহ প্রকৃতি। উত্তর ভারতের নদীগুলি যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এগুলো বরফওয়ালা জলে ও বৃষ্টির জল উভয় দ্বারাই পুষ্ট, তাই সারা বছর জল থাকে, ফলে এই নদীগুলো নিত্যবহ নদী। আর 2 নম্বর হচ্ছে নাব্য ও পরিবহন। উত্তর ভারতের নদীগুলি সমভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এদের স্রোত কম ও নদীপথ নাব্য, তাই জলপথ পরিবহনের জন্য খুব উপযোগী। ওকে, এরপর হচ্ছে 3 নম্বর উর্বরতা। এই নদীগুলির মাধ্যমে বাহিত পলি প্রতি বছর পার্শ্ববর্তী প্লাবনভূমিতে সঞ্চিত হয়ে জমির উর্বরতা বজায় রাখে। 4 নম্বর হচ্ছে কৃষি ও সেচ। এই নদীগুলি উত্তর ভারতের সুবিস্তীর্ণ সমভূমিতে সেচ এবং কৃষি ও জনবসতির জন্য প্রধান জলের উৎস। 5 নম্বর হচ্ছে বৃহৎ অববাহিকা। উত্তর ভারতের নদীগুলির অববাহিকা অঞ্চল অত্যন্ত বিস্তৃত এবং অর্থনৈতিকভাবে উন্নত। ওকে, তো এইগুলো দেখো বলা হয়েছে এখানে আমরা লিখলাম কি উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদীর থেকে যে বেশি গুরুত্বপূর্ণ কেন, তো সেইগুলো আমরা পয়েন্ট করে লিখলাম 5টা পয়েন্ট দিয়ে। নেক্সট হচ্ছে আমরা ভারতের মৃত্তিকা থেকে প্রশ্ন দেখছি। দেখো, প্রথম হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলি ও তা নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। তো মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ এবং নিয়ন্ত্রণের উপায়গুলি হলো, প্রথম লিখছি আমরা মৃত্তিকা ক্ষয়ের প্রধান যে কারণ সেগুলো। 1 নম্বর হচ্ছে বনভূমি ধ্বংস। নির্বিচারে গাছ কাটার ফলে গাছের শিকড় মাটিকে ধরে রাখতে পারে না, ফলে বৃষ্টির জল ও বাতাস দ্বারা মাটির উপরিভাগ সহজেই ধুয়ে যায় বা উড়ে যায়। 2 নম্বর হচ্ছে ত্রুটিপূর্ণ চাষাবাদ। পাহাড়ি ঢালে
ঢাল বরাবর লাঙল দিয়ে চাষ করলে জলপ্রবাহের গতি বাড়ে, ঝুম চাষ এর ফলে ভূমি ক্ষয় হয়। 3 নম্বর অতিরিক্ত পশুচারণ। চারণভূমিতে অতিরিক্ত পশুচারণ করলে ঘাস ও উদ্ভিদের শিকড়গুলি দুর্বল হয়ে যায়, ফলে মাটির উপরিভাগ আলগা হয়ে পড়ে। এরপর হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের যে উপায়, মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের যে উপায় সেগুলো আমরা লিখছি। 1 নম্বর বনসৃজন ও বৃক্ষরোপণ। ভূমিক্ষয়ে প্রবণ এলাকায় প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে বনসৃজন করা। 2 নম্বর হচ্ছে ধাপ চাষ। পাহাড়ি ঢাল কেটে সিঁড়ির মতো ধাপ তৈরি করে চাষ করলে জলের গতি কমে। 3 নম্বর হচ্ছে আশ্রয় বলয় সৃষ্টি। মরুপ্রায় অঞ্চলে ফসলের ক্ষেতের চারপাশে লম্বা গাছ ও ঝোপের সারি তৈরি করে বায়ুর গতি কমানো। এগুলোর সাহায্যে আমরা কি করতে পারি? মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করতে পারি। এরপর হচ্ছে পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। তো প্রথমে আমরা লিখছি বিস্তৃতি। এই অংশটি নেপালের পূর্ব থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এবং অপেক্ষাকৃত সংকীর্ণ। 2 নম্বর হচ্ছে উচ্চতা। এখানকার পর্বতগুলির গড় উচ্চতা কম হলেও কাঞ্চনজঙ্ঘার মতো উঁচু শৃঙ্গ আছে। এরপর 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাত। মৌসুমি বায়ুর প্রভাবে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেশি। 4 নম্বর অরণ্য। বেশি বৃষ্টির কারণে এখানে ঘন চিরহরিত অরণ্য দেখা যায় এখানে, ঠিক আছে। আর 5 নম্বর হচ্ছে নদী। এই অঞ্চলের নদীগুলি যেমন তিস্তা, ব্রহ্মপুত্র, এগুলো খরস্রোতা নদী এবং এদের ক্ষয় ক্ষমতা খুব বেশি। এগুলো হচ্ছে পূর্ব ভারতের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় আমরা লিখলাম। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। তো প্রথমে লিখছি বিস্তৃতি। জম্মু ও কাশ্মীর থেকে নেপালের পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত এবং অপেক্ষাকৃত বেশি চওড়া। 2 নম্বর উচ্চতা। পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলির যেমন হচ্ছে K2 বা গডউইন অস্টিন এখানে অবস্থান করে আর কি, এর গড় উচ্চতা অনেক বেশি। 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাত। এখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম এবং শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হয়। 4 নম্বর হচ্ছে উপত্যকা। বিখ্যাত কাশ্মীর উপত্যকা যা কারাওয়াস সঞ্চয়ের জন্য বিখ্যাত, ঠিক আছে, এই অঞ্চলে এটা দেখা যায়। এরপর 5 নম্বর নদী। সিন্ধু, শতদ্রু, ঝিলাম এখানকার প্রধান নদী। এখানে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদ দেখা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো প্রস্থ বা অনুদৈর্ঘ্য বরাবর হিমালয়কে 4টি প্রধান সমান্তরাল পর্বতশ্রেণীতে ভাগ করা যায়। প্রথম হচ্ছে 1 নম্বর টেথিস বা তিব্বত হিমালয়। এটি ভারতের উত্তরে অবস্থিত এবং প্রাচীনতম অংশ। এখানকার প্রধান পর্বতশ্রেণীগুলি হলো কারাকোরাম ও লাদাখ, ঠিক আছে। তো এরপর 2 নম্বর পয়েন্ট দিলে আমরা লিখছি হিমাদ্রি বা বৃহৎ হিমালয়। তো এটি সবচেয়ে উত্তরের ও সর্বোচ্চ অংশ। এখানকার শৃঙ্গগুলির গড় উচ্চতা 6000 মিটারের বেশি। এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থিত। 3 নম্বর হিমাচল ও মধ্য হিমালয়। এটি হিমাদ্রির দক্ষিণে অবস্থিত এবং অপেক্ষাকৃত কম উচ্চতাযুক্ত অংশ। এখানে পীরপাঞ্জাল ও ধৌলাধর পর্বতশ্রেণী অবস্থিত এবং বিখ্যাত কাশ্মীর, কুলু, মানালি উপত্যকা দেখা যায়। 4 নম্বর হচ্ছে শিবালিক বা বহি হিমালয়। এটি হিমালয়ের সর্বাপেক্ষা নবীন ও দক্ষিণতম অংশ। এর উচ্চতা প্রায় 600 থেকে 1500 মিটার। এই পর্বতের পাদদেশেই ভাবর ও তরাই অঞ্চল অবস্থিত। শিবালিকের 2টি সমান্তরাল পর্বতশ্রেণীর মাঝের উপত্যকাকে দুন বলা হয়, ঠিক আছে, যেমন হচ্ছে দেরাদুন। নেক্সট হচ্ছে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো ভারতের প্রধান 4টি মৃত্তিকা ও তাদের বৈশিষ্ট্য নিম্নরূপ। প্রথম হচ্ছে পলিমাটি। এটি নদীবাহিত পলি দ্বারা গঠিত, অত্যন্ত উর্বর এবং ধান, গম, পাট চাষের জন্য আদর্শ। উত্তর ভারতের সমভূমি ও উপকূলীয় অঞ্চলে এটা বিস্তৃত। 2 নম্বর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট। জল ধারণ ক্ষমতা খুব বেশি এবং তুলো চাষের জন্য শ্রেষ্ঠ। দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমে এটা দেখা যায়। 3 নম্বর লোহিত বা লাল মৃত্তিকা। লৌহ অক্সাইডের জন্য লালচে রঙের এবং উর্বরতা তুলনামূলকভাবে কম। দাক্ষিণাত্য মালভূমির পূর্বে এটা দেখা যায়। 4 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। অধিক বৃষ্টিপাত ও ধৌত প্রক্রিয়ায় সৃষ্ট ইটের মতো শক্ত এবং লৌহ অক্সাইডের জন্য লালচে রঙের। কাজু বাদাম ও কফি চাষের জন্য এটা উপযোগী।
এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ এবং তাদের বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। তো প্রথম হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। বার্ষিক বৃষ্টিপাত 250 সেন্টিমিটার এর বেশি গাছগুলি চিরসবুজ ও খুব ঘন মেহগনি রবার এর প্রধান উদ্ভিদ। তো 2 নম্বর হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার। শুষ্ক বায়ুতে গাছেরা পাতা ঝরায়। শাল ও সেগুন এর প্রধান উদ্ভিদ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী ও কন্টক অরণ্য। বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার। গাছপালা ছোট ও কন্টকময় বা কাঁটাযুক্ত। বাবলা খেজুর এর প্রধান উদ্ভিদ। 4 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। লবণাক্ত ও কর্দমাক্ত জমিতে জন্মায়। এদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। সুন্দরী গড়ান এখানকার হচ্ছে প্রধান উদ্ভিদ। 5 নম্বর পার্বত্য অরণ্য। উচ্চতার সঙ্গে উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায়। 1000 থেকে 2500 মিটার উচ্চতায় শঙ্কু আকৃতির গাছ যেমন পাইন, দেবদারু এগুলো দেখা যায়। এগুলো আমরা লিখলাম ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ, ঠিক আছে, এবং এর বৈশিষ্ট্য। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী ও কন্টক অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য আর পার্বত্য অরণ্য, এগুলো হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য, ঠিক আছে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণীর ভূগোল বিষয়ের 5ম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্নোত্তরগুলোকে দেখলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করো এবং প্র্যাকটিস করো এবং পাঠ্য বই থেকে তোমাদের 5ম অধ্যায়টিকে রিডিং পড়ো, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নের দিক তার উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে। ওকে, আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এগুলোকে ডাউনলোড করে নিতে পারো পেইড কোর্সের মধ্যে থেকে এই পিডিএফগুলোকে, তার সঙ্গে ভিডিওগুলোও দেওয়া থাকবে। আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।